আমন্ত্রণ বিরতিহীন সংবাদ রাত ৯টায় বাংলাদেশে। আপনাদের সঙ্গে আছে আমি সুমনা সিং এবং আমি মুজাহিদুল ইসলাম। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। শৃঙ্খলা ভঙ্গে ৩ ম্যাচ নিষিদ্ধ সাকিব, ৫ লাখ টাকা জরিমানা। ঘরোয়া ক্রিকেটে আম্পায়ারিং নিয়ে অভিযোগ তদন্তে কমিটি গঠন। তিন আসনে উপনির্বাচনে প্রার্থী দিল আওয়ামী লীগ। ঢাকায় আগা খান, সিলেটে হাবিবুর রহমান, কুমিল্লায় হাশেম খানকে মনোনয়ন। করোনায় আরও ৩৯ জনের মৃত্যু, নতুন রোগী ১,৬৩৭ জন, শনাক্তের হার ১৪.১২%। করোনা সতর্কতায় স্কুল কলেজে ছুটি বাড়ল ৩০ জুন পর্যন্ত। অনলাইনে ক্লাস চালিয়ে যাওয়ার নির্দেশনা। সৌদি আরবে অবস্থানকারী ছাড়া কেউ হজ করতে পারবে না। এবছরে ৬০,০০০ মানুষকে হজ পালনের অনুমতি। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। মাঠে অসদাচরণের দায়ে ৩ ম্যাচের জন্য নিষিদ্ধ ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে সাকিব আল হাসানকে। ম্যাচ রেফারির রিপোর্ট অনুযায়ী এ সিদ্ধান্ত নিয়েছে সিসিডিএম। এদিকে সাকিবের এমন আচরণের কারণ ও ঘরোয়াতে আম্পায়ারিং নিয়ে চলে আসা অভিযোগ সহ নানা অসঙ্গতির সুরাহা চান বিসিবির সভাপতি। গঠন করে দিয়েছেন তদন্ত কমিটি। আবাহনীর বিপক্ষে অশান্ত সাকিব। প্রথম দৃশ্যে মুশফিককে আউট না দেয়ায় স্ট্যাম্পে লাথি দেন, দ্বিতীয়টিতে আবারও স্ট্যাম্প তুলে ছুঁড়ে মারেন। দুই ঘটনাতে আচরণবিধির লেভেল 3 অপরাধ করেছেন বিশ্বসেরা অলরাউন্ডার। নিয়ম অনুযায়ী শাস্তি দেয়া হয়েছে। প্রিমিয়ার লিগের সামনে 3 ম্যাচে নিষিদ্ধ হয়েছেন। জরিমানা করা হয়েছে ৫ লাখ টাকা। দুইটা অফেন্সের জন্য লেভেল 3, যেটা আমাদের এখানে লেভেল 1, লেভেল 2, লেভেল 3 থাকে, দুইটা লেভেল 3 তার এগেনস্টে যেটা স্যাংশন হয়েছে সেই অনুযায়ী টোটাল তার এগেনস্টে বেসিক্যালি ম্যাচ সাসপেনশন 3টা ম্যাচ এবং তার ফাইন করা হয়েছে ৫ লক্ষ টাকা। সাকিবের ঘটনার পর বারবার উঠে এসেছে ঘরোয়া ক্রিকেটের মান ও আম্পায়ারিং নিয়ে। বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন সব কিছুর সমাধান চান। সাকিব কেন এমনটা করলেন তার ব্যাখ্যাও চান। সেজন্য গঠন করে দিয়েছেন তদন্ত কমিটি, যারা বসবেন দলের ম্যানেজার ও অধিনায়কদের সাথে। একটা কমিটি উনি করে দিয়েছেন, সেই কমিটিতে আমি কাজী নাম আহমেদ আমি আছি, জালাল ইউনুস ভাই আছেন, নাইমুর রহমান দুর্জয় আছেন, শেখ সোহেল ভাই ডিরেক্টর উনি আছেন এবং আমাদের চিফ ম্যাচ রেফারি রকিবুল হাসান থাকবেন। আমরা সকল ক্লাবের ম্যানেজার এবং ক্যাপ্টেনদের সাথে আমরা বসবো আগামী 2 দিনের মধ্যে এবং আমরা তাদের সাথে আলাপ করবো যদি তাদের এই ঢাকা প্রিমিয়ার লিগের খেলার কোনো ইনসিডেন্টস নিয়ে, কোনো ইস্যু নিয়ে, যে কোনো ডিসিশনস নিয়ে তাদের কোনো যদি অবজেকশন থাকে, কোনো পয়েন্টস থাকে, আমরা সেটা শুনবো। সাকিবের সাজা কার্যকর হচ্ছে রোববার ওল্ড ইউএইচএস এর বিপক্ষের ম্যাচ দিয়ে। লিগ রাউন্ডের শেষ ম্যাচে আবারও মোহামেডানের হয়ে মাঠে নামতে পারবেন টাইগার অলরাউন্ডার। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। টাইগার ক্রিকেটের জন্য এক বড় সমস্যার নাম শৃঙ্খলা ইস্যু। শুধু সাকিব নন, অখেলোয়াড় সুলভ আচরণে নানা সময়ে শাস্তির মুখোমুখি হয়েছেন তামিম, সাব্বির, নাসিররা। বিসিবির কঠোর অবস্থান সত্ত্বেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি। মাঠ ও মাঠের বাইরে নানা কর্মকাণ্ডে বিতর্কিত হচ্ছেন ক্রিকেটাররা। এক লাল সবুজের জার্সিতেই তারা হয়ে যান স্বতন্ত্র। দর্শক সমর্থক, গণমাধ্যম সবার চোখে সাকিব তামিম মানেই বিশেষ কিছু। মাঠের বাইরে অনেক চাপ নিতে হয় ক্রিকেটারদের। মাত্রা ছাড়িয়ে গেলে কখনো কখনো আসবে প্রতিক্রিয়া। কিন্তু সাম্প্রতিক সময়ে ক্রিকেটারদের মেজাজ হারানো বা শৃঙ্খলা ভঙ্গের ঘটনা যেন একটু বেশি ঘটছে। শৃঙ্খলা ইস্যুতে বিসিবিকে সবচেয়ে ব্যস্ত রাখা ক্রিকেটারটি সাকিব আল হাসানি। টাইগার মহাতারকার ডিসিপ্লিনারি রেকর্ডে লাল দাগের সংখ্যা গুণে শেষ করা কঠিন। অশ্লীল অঙ্গভঙ্গি, আচরণগত সমস্যা, শৃঙ্খলা ভঙ্গ, ম্যাচ ফিক্সিং সংক্রান্ত তথ্য গোপন করা সহ নানা অপরাধ। 15 বছরের ক্যারিয়ারে একাধিকবার শাস্তির মুখোমুখি হতে হয়েছে সাকিবকে। হয়েছে এরকম ইনসিডেন্ট যে হয়নি, ক্ষোভ প্রকাশ করেছে। তবে এইখানে সাকিবের মতো এই স্ট্যান্ডার্ডের একটা প্লেয়ার হু ইজ ইন্টারন্যাশনালি রেপুটেড, যাকে সবাই অনুসরণ করে, গ্লোবালি অনুসরণ করে, মিডিয়াতে করে, তার ফ্যানরা করে,
তার থেকে আমরা এটা আশা করি না। বাংলাদেশ ক্রিকেটে বড় এক আক্ষেপের নাম সাব্বির রহমান। ক্লিন হিটিং সামর্থ্যে বাকিদের চেয়ে এগিয়ে থাকা সাব্বির বারবার পথ হারিয়েছেন শৃঙ্খলা ইস্যুতে। সবশেষ মাঠে দর্শক পেটানোর দায়ে কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়েন এই ব্যাটসম্যান। সাব্বিরের মতোই মাঠের বাইরে নানা ইস্যুতে মনোযোগ হারানো আরেক ক্রিকেটার নাসির হোসেন। মাঠের বাইরে অখেলোয়াড় সুলভ আচরণে জেলে যেতে হয়েছে এমন ক্রিকেটারের সংখ্যাও কম নয়। রুবেল হোসেন, আরাফাত সানি, মোহাম্মদ শহীদ, শাহাদাত হোসেন, মোসাদ্দেক সৈকত। আইনি জটিলতায় পড়ে ক্রিকেট থেকে মনোযোগ হারানো ক্রিকেটারের তালিকাটা ছোট নয়। পরিস্থিতি এমন নাজুক যে শৃঙ্খলা ভঙ্গের বিষয়টি মজা হিসেবে নিচ্ছেন অনেকে। সাকিবের স্টাম্প কাণ্ডের পর আরেক দফা আলোচনায় শৃঙ্খলা ইস্যু। জহিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঢাকা 14, সিলেট 3 ও কুমিল্লা 5 উপনির্বাচনে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী নৌকার প্রার্থীরা। কেন্দ্র বলছে তৃণমূলের পরীক্ষিত নেতাদের এবারে মনোনয়ন দেওয়া হয়েছে। ভবিষ্যতে অব্যাহত থাকবে এ ধারা। 3টি আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন নেন 93 জন। এর মধ্য থেকে ঢাকা 14 আসনে আগা খান মিন্টু, সিলেট 3-এ হাবিবুর রহমান এবং কুমিল্লা 5 আসনে আবুল হাশেম খানকে মনোনয়ন দেয় দল। মনোনয়ন পেয়ে দলের ধানমন্ডি কার্যালয়ে যান সিলেট ও কুমিল্লার প্রার্থী। এ সময় জয়ের ব্যাপারে শতভাগ আশা প্রকাশ করেন তারা। সবসময় একটি সহনশীল রাজনীতি, একে অপরের সাথে ভালো সম্পর্ক, আমরা এই রাজনীতিকে ধরে আগামী দিনে বাংলাদেশে একটি গণতান্ত্রিক যে বঙ্গবন্ধু কন্যা যে গণতান্ত্রিক ব্যবস্থা গড়ে তুলেছেন বাংলাদেশে দীর্ঘদিন ধরে, সেই ব্যবস্থাকে আরও এগিয়ে নিয়ে যেতে চাই। আমি গত 52 বছর বয়সে কোনোদিন বুড়িজং ব্রাহ্মণপাড়া মানুষের সাথে খারাপ আচরণ করি নাই। আমি কোনোদিন বিশ্বাসঘাতকতাও করি নাই। আমি আওয়ামী লীগের নাম দিয়ে কোনোদিন 1 টাকা রোজগার করি নাই। এদিকে মনোনয়ন পেয়ে ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান ঢাকা 14 আসনের প্রার্থী আগা খান মিন্টু। এ সময় মাঠ পর্যায়ে নেতা হিসেবে মনোনয়ন পাওয়ায় দলের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। 50 বছরের রাজনীতিতে আমি কখনো নমিনেশন চাই নাই। আমি এইবার চেয়েছি, নেত্রী আল্লাহর রহমতে আমাকে আমার মূল্যায়ন করেছে। আমি তার সম্মান, তার যে সম্মান আমি রক্ষা করব। দলের কেন্দ্রীয় নেতাদের দাবি, তৃণমূল পর্যায় থেকে সাংসদ নির্বাচনে মনোনয়ন দেয় নেতাকর্মীদের মধ্যে আশা তৈরি হয়েছে। পাশাপাশি ঢাকঢোল পিটিয়ে যে মনোনয়ন পাওয়া যায় না তারও প্রমাণ হয়েছে। আমাদের নেতাকর্মীরা সারা দেশে তারা একটা আশার সঞ্চার, প্রত্যাশার জায়গা সৃষ্টি হয়েছে। সেই প্রত্যাশাটি হলো যে রাজনীতির কাছে ফিরে এসছে। আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভায় 3 প্রার্থীকে চূড়ান্ত করা হয়। এদিকে উপনির্বাচনে অংশ নেবে না বিএনপি, আর এ 3 আসনের ভোট হবে 28 জুলাই। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে করোনা পরিস্থিতিতেও স্থানীয় সরকার নির্বাচন করতে হচ্ছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা। সকালে বরিশাল সার্কিট হাউস মিলনায়তনে জেলার পৌরসভা এবং ইউপি নির্বাচন উপলক্ষে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এই কথা বলেন তিনি। বরাবরের মতোই অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিতে কমিশন কাজ করছে বলে জানিয়েছেন তিনি। প্রতিকূল পরিস্থিতিতে নির্বাচনী বিধিমালা ও স্বাস্থ্যবিধি মেনে সবাইকে কাজ করার আহ্বান জানান তিনি। আগামী 21 জুন বরিশালের 50 ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। যারা স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী নয়, তারাই দেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চায় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে মন্তব্য করেন তিনি। এদিকে দেশের সব খাত দুর্নীতিতে ছেয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার সকালে সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে বক্তব্য দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেন, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করাই সরকারের লক্ষ্য। অন্যদিকে বিএনপি একের পর এক গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো নিয়ে অভিযোগ তুলে বিতর্কিত করার চেষ্টা করছে। বিএনপি বরাবরই সাম্প্রদায়িক অপশক্তির পৃষ্ঠপোষক। তারা যতই অস্বীকার করুক, সাম্প্রদায়িক অপশক্তি তোষণ নীতি থেকে তারা বেরোতে পারছে না। যারা দেশের স্বাধীনতায় বিশ্বাস করে না, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে না, তারাই দেশকে অকার্যকর ও ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চায়।
এদিকে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের 40তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দুপুরে গাজীপুর জেলা ও মহানগর বিএনপির আলোচনা সভায় ভার্চুয়ালি যোগ দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি বলেন, মুক্তিযুদ্ধের চেতনা থেকে সরে এসেছে আওয়ামী লীগ। দেশের সব খাতে দুর্নীতির মহোৎসব চলছে বলেও মন্তব্য করেন তিনি। অন্য কারো স্বার্থ রক্ষার জন্য এখানে কাজ করা হচ্ছে। আজকে ব্যাংক বলুন, বীমা বলুন, বড় বড় শিল্প প্রতিষ্ঠানগুলো সবগুলো জয়েন্ট ভেঞ্চারে যাচ্ছে। দাদা কালকে বলেছেন সবগুলো আপনার বিভিন্ন ভাবে যাচ্ছে। সাপ্লায়ার্স ক্রেডিটে কাজ করা হচ্ছে, যে ক্রেডিট কোনোদিন আমরা গ্রহণ করিনি। আওয়ামী লীগ যখনই ক্ষমতায় আসে তখনই দেশ পরিচালনায় ব্যর্থ হয় বলেও মন্তব্য করেন বিএনপির মহাসচিব। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনা জটিলতা থেকে মুক্ত হলেও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার হার্ট, কিডনি, ফুসফুস ও লিভার নিয়ে জটিলতা রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মেডিকেল বোর্ডের সদস্য অধ্যাপক AZM জাহিদ হোসেন জানান, করোনা পরবর্তী জটিলতা থেকে মুক্ত হলেও পুরনো অসুখের কারণে স্বাস্থ্য ঝুঁকিতে আছেন বিএনপি প্রধান। তার হার্ট ও কিডনির সমস্যা নিয়ে চিকিৎসকেরা চিন্তিত। তাকে চিকিৎসার জন্য বিদেশে নেওয়া প্রয়োজন বলে মনে করেন তারা। দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও 39 জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 13,071 জনে। সংক্রমণের ভয়াবহতা কমাতে প্রত্যন্ত অঞ্চলের স্বাস্থ্যবিধি মানতে বাধ্য করতে জনপ্রতিনিধিদের কাজে লাগানোর তাগিদ জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের। দেশের প্রত্যন্ত অঞ্চল সহ সারা দেশেই বাড়ছে করোনার সংক্রমণ। 24 ঘন্টায় 11,590 নমুনা পরীক্ষায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন আরও 1,637 জন। নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 14.12%। দেশে করোনায় আক্রান্ত হয়ে নতুন করে মৃত্যু হয়েছে 39 জনের। এদের মধ্যে ঢাকা বিভাগে 10 জন, এছাড়া চট্টগ্রামে 6, রাজশাহীতে 7, খুলনায় 11, বরিশালে 2, সিলেটে 1 ও রংপুরে মারা গেছে 2 জন। প্রত্যন্ত অঞ্চলের সাধারণ মানুষকে স্বাস্থ্যবিধি মানতে জনপ্রতিনিধিদের এগিয়ে আসার আহ্বান চিকিৎসকদের। এই স্বাস্থ্যবিধি মানার জন্য একটা মনিটরিং সেল করতে হবে। সেটা হতে হবে আমাদের জনপ্রতিনিধি, একদম যারা ইউনিয়ন পর্যায়ে আছে সেই ইউপি সদস্য, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, তাদেরকে এঙ্গেজ করতে হবে। তাদেরকে এঙ্গেজ করে যদি স্বাস্থ্যবিধিটা মানানো যায়, এটাই সংক্রমণ উপায়ের একমাত্র পথ। এবং সংক্রমণ যত কমবে, হাসপাতালের উপর চাপ তত কমবে এবং মানুষ তত দ্রুত সুস্থ হতে থাকবে। গত 24 ঘন্টায় করোনামুক্ত হয়েছেন 2,108 জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন 7,64,024 জন। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চীনের সিনোফার্ম ও সিনোভ্যাক থেকে কেনা টিকা পাওয়া নিয়ে এখনো বড় কোনো অগ্রগতি নেই। তবে বেইজিংয়ের সঙ্গে চুক্তি সম্পন্নের কথা জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। এদিকে রাশিয়া থেকে টিকা আনতে খসড়া তৈরি হলেও চুক্তি চূড়ান্তের বিষয়ে তেমন কিছু বলতে পারছেন না স্বাস্থ্য সচিব। দেশের সীমান্ত জেলাগুলোতে করোনা পরিস্থিতির উন্নতি নেই। লকডাউনেও নিয়ন্ত্রণে আসেনি সংক্রমণ। উল্টো শনাক্তের হার ঊর্ধ্বমুখী বেশিরভাগ জেলায়। রাজধানী ঢাকার চিত্রও উদ্বেগের। অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনিকার টিকার মজুদ প্রায় শেষ। আগস্ট মাস নাগাদ কোভ্যাক্স থেকে মিলবে 10,08,000 ডোজ। আপাতত সেরাম থেকে টিকা পাওয়ার সম্ভাবনাও কম। এ অবস্থায় সবার মনোযোগ চীনের দিকে। নানা জটিলতার পর 1.5 কোটি টিকা কিনতে চুক্তি হয়েছে চীনা প্রতিষ্ঠানের সঙ্গে। তবে সে টিকা কবে আসছে তা নিশ্চিত নয়। স্বাস্থ্যমন্ত্রী বলছেন, চীনের সঙ্গে চুক্তি প্রকাশ পাওয়ায় সমস্যায় পড়তে হচ্ছে তাদের। অন্য দেশের থেকে ভ্যাকসিন আনার চেষ্টা আমরা করেছি, চায়নার সাথে চুক্তি হয়ে গেছে। নন ডিসক্লোজার যে এগ্রিমেন্টটা আমরা সই করেছিলাম, সেখান থেকে একটা শব্দ বেরিয়ে গেছে। বেরিয়ে যাওয়াতে কত রকমের সমস্যা দাঁড়িয়ে গেছে। রাশিয়া থেকে টিকা পাওয়া ও দেশে যৌথ উৎপাদনের খসড়াও হয়েছে। তবে চুক্তি চূড়ান্ত বা উৎপাদনের বিষয় নিয়ে মন্তব্য করতে নারাজ স্বাস্থ্য সচিব। চীন সহ রাশিয়া সকল দেশের সাথে আমাদের ক্লোজ লিয়াজোং হচ্ছে। আমরা আশা করি খুব স্বল্প সময়ের ভিতরে আপনারা একটা স্বস্তি এবং সুসংবাদ আপনারা পাবেন। বাংলাদেশকে এরই মধ্যে উপহার হিসেবে সিনোফার্মের 5 লাখ ডোজ টিকা দিয়েছে চীন। রোববার আসছে আরও 6 লাখ।
ফাইজারের 1 লাখ সহ 12 লাখ ডোজের প্রয়োগ কবে শুরু তাও ঠিক হয়নি এখনো। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বাংলাদেশকে 70 লাখ করোনা টিকা দেবে যুক্তরাষ্ট্র, জানিয়েছেন মার্কিন সিনেট হাউসের মেজরিটি লিডার চাক শুমার। শুক্রবার তিনি জানান, বিশ্বের বিভিন্ন দেশে দেওয়ার জন্য 50 কোটি টিকা কিনেছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে 70 লাখ টিকা বাংলাদেশের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে। নিউ ইয়র্কে বাংলাদেশি আমেরিকান সোসাইটির উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চাক শুমার বলেন, 70 লাখ বরাদ্দ থাকলেও বাংলাদেশ সরকারের উচিত হবে মার্কিন প্রশাসনের কাছে আরও বেশি টিকা চাওয়া। তিনি বলেন, অভিবাসীরা যুক্তরাষ্ট্রের জন্য আশীর্বাদ। বাংলাদেশ সহ বিভিন্ন দেশ থেকে আরও বেশি অভিবাসী নিতে চায় বাইডেন সরকার। সেই সাথে 1 কোটি 10 লাখ অবৈধ অভিবাসীকে নাগরিকত্ব দেওয়ার ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। করোনা পরিস্থিতি বিবেচনায় দেশের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি 30 জুন পর্যন্ত বাড়ানো হয়েছে। দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, দেশের বিভিন্ন অঞ্চলে করোনা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। সার্বিক নিরাপত্তার বিবেচনায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে সব শিক্ষা প্রতিষ্ঠান, ইবতেদায়ী ও কওমি মাদ্রাসা চলমান ছুটি বাড়ানো হয়েছে। এর আগে শিক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হয়েছিল, পরিস্থিতির উন্নতি হলে 13 জুন দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হতে পারে। দেশে প্রথম করোনা শনাক্তের পর গত বছরের 17 মার্চ থেকে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে, তবে অনেক প্রতিষ্ঠানে অনলাইনে ক্লাস নেওয়া হচ্ছে। করোনা মহামারীর মধ্যে টানা দ্বিতীয় বছরের মতো বিদেশিদের হজে যাওয়া বন্ধ রাখছে সৌদি আরব। এতে এবারও বাংলাদেশিদের হজ পালনের সুযোগ থাকছে না। সৌদি আরবের নাগরিক ও সেখানে বাস করা 60,000 ব্যক্তি অংশ নেবেন এবারের হজে। বিশ্বের 25 লাখের বেশি মানুষ হজ করতে যান সৌদি আরবে। তবে গত বছর করোনার সতর্কতায় সুযোগ ছিল না বিদেশিদের অংশগ্রহণের। সৌদি আরবের নাগরিক ও সেখানে বসবাসরত ভিনদেশি সহ মাত্র কয়েক হাজার মানুষ অংশ নিয়েছিল সেই আয়োজনে। গত বছরের মতো এবারও সীমিত পরিসরে মক্কায় হচ্ছে হজ। তবে এবার এতে অংশ নেওয়ার সুযোগ পাবেন 60,000 মুসল্লি। তাদের সৌদি আরবের নাগরিক বা সেখানে বসবাসকারী হতে হবে। বাইরের কোনো দেশ থেকে যাওয়ার সুযোগ থাকছে না। বিশ্বজুড়ে করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি ও নতুন ধরনগুলো নিয়ে উদ্বেগে এই সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব। আর সেজন্য বাংলাদেশের কাছে দুঃখ প্রকাশও করেছে দেশটির সরকার। গত বছর যেভাবে হজ হয়েছে সেভাবেই হবে। ওখানেও অবস্থা ভালো না, যে কারণে তারা সারা বিশ্বের অন্য কোথাও থেকে হয়তো নিচ্ছে না, আমাদের এখান থেকেও নিচ্ছে না। তবে তারা দুঃখ প্রকাশ করেছে, এবার যে হজ নিতে বাধ্য করতে হবে। এবার হজ করতে চান এমন ব্যক্তিদের বয়স হতে হবে 18 থেকে 65 বছরের মধ্যে। আগে নিয়ে নিতে হবে করোনার টিকা। সে সনদ দেখিয়েই নিতে হবে হজ পালনের অনুমতি। আশরাফ শুভ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। অর্থ পাচার সংক্রান্ত শতাধিক মামলা করার প্রস্তুতি নিচ্ছে দুর্নীতি দমন কমিশন দুদক। এরই মধ্যে 1.5 শতাধিক অভিযোগের অনুসন্ধানও শুরু করেছে সংস্থাটি। টিআইবি বলছে, সদিচ্ছা থাকলে পাচার করা টাকাও দেশে ফিরিয়ে আনা সম্ভব। আমদানি রপ্তানির আড়ালে বা হুন্ডির মাধ্যমে প্রতি বছর হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়। ক্ষতিগ্রস্ত হয় দেশের অর্থনীতি। বিষয়টি নিয়ে বাজেট অধিবেশনে আলোচনার ঝড় ওঠে। পাচার হওয়া সেসব টাকা দেশে ফিরিয়ে আনার নানা রকম সুপারিশ জানান সংসদ সদস্যরা। গত 10 বছরে প্রায় 8.5 থেকে 9 লক্ষ কোটি টাকা বিদেশে চলে গেছে। গেল 3 বছরে অর্থ পাচারের অভিযোগে দুদকের করা 77টি মামলার মধ্যে 50টিরও বেশি মামলায় অভিযোগপত্র দেয়া হয়। এর বাইরে আরও শতাধিক মামলার প্রস্তুতি নিচ্ছে সংস্থাটি। 140-50টাও হতে পারে, এক্স্যাক্টলি আমি আপনাকে ফিগার বলতে পারবো না। এবং এর মধ্যে ম্যাক্সিমাম মামলায় আমি যদি যদি অনুসন্ধান কার্য সফলভাবে সমাপ্ত হয়, ম্যাক্সিমাম ক্ষেত্রেই মামলা হওয়ার সম্ভাবনা আছে, কারণ এগুলো তো ডকুমেন্টারি এভিডেন্স। বিশেষজ্ঞরা বলছেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রয়াত পুত্র আরাফাত রহমান কোকর পাচার করা টাকা যে প্রক্রিয়ায় সিঙ্গাপুর থেকে দেশে ফিরিয়ে আনা হয়েছে, তেমনি করে অন্যান্য টাকাও দেশে ফিরিয়ে আনতে পারে দুদক। বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট, দুর্নীতি দমন কমিশন, আইন প্রয়োগের সংস্থা এবং বিশেষ করে অ্যাটর্নি জেনারেল অফিস এবং জাতীয় রাজস্ব বোর্ড, এই ধরনের প্রতিষ্ঠানগুলি যৌথভাবে যদি কানাডা সংশ্লিষ্ট দেশের কর্তৃপক্ষের সাথে সহযোগিতা করে, তাহলে অবশ্যই সাফল্য অর্জন করা সম্ভব। অর্থ পাচার নিয়ে যুক্তরাষ্ট্র ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি GFIU এর প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশ থেকে প্রতি বছর 73,000 কোটি টাকা বিদেশে পাচার হয়ে যায়। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ,
ঢাকা। কখনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের আশপাশে, কখনো বা ফাঁকা রাস্তায় ওত পেতে থাকে টানা পার্টির সদস্যরা। এদের চোখ মেয়েদের ভ্যানিটি ব্যাগে। পথচারী কিংবা রিকশার যাত্রী সুযোগ বুঝে মোটরসাইকেল বা প্রাইভেট কার থেকে আচমকা টান দিয়ে নিয়ে যায় ব্যাগ। ঈদের আগে রাজধানীতে ব্যাংক কর্মকর্তার ব্যাগ ছিনতাই করা সক্রিয় টানা পার্টির 2 সদস্যকে গ্রেপ্তারের পর এ তথ্য জানিয়েছে গোয়েন্দা পুলিশ। কিছু বুঝে ওঠার আগেই পথচারীর ভ্যানিটি ব্যাগ ধরে হ্যাচকা টান। এতে পড়ে গিয়ে কারো মৃত্যু হলেও তা নিয়ে মাথা ঘামায় না ছিনতাইকারীরা। টানা পার্টির সদস্যদের প্রধান টার্গেট ব্যাগ। গত 9 মে রিকশায় করে মতিঝিলের অফিস থেকে খিলগাঁও যাচ্ছিলেন এক ব্যাংক কর্মকর্তা। অতীশ দীপঙ্কর রোডে পৌঁছালে হঠাৎ পেছন থেকে 2 মোটরসাইকেল আরোহী আচমকা টানে ব্যাগ নিয়ে যায়। অনেক আহত হয়েছিলাম এবং আমি অনেক দিন একটা ট্রমার মধ্যে ছিলাম। আমার খালি হাঁটতে চলতে বা যে কোনো সময় আমার মনে হতো যে আমাকে কেউ পেছন থেকে টান দিচ্ছে, আমি পড়ে যাচ্ছি। আমার আসলে এখনও স্বাভাবিকভাবে চলতে অনেক একটা আতঙ্ক কাজ করে। মামলা হলে সবুজবাগ থানা থেকে তদন্ত আসে ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগে। সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে ঘটনার 1 মাস পর ওই 2 মোটরসাইকেল আরোহীকে গ্রেপ্তার করে ডিবি। পুলিশ বলছে এরা পেশাদার টানা পার্টির সদস্য। ব্যাংক থেকে টাকা উত্তোলনকারীরা এদের প্রধান টার্গেট। যেহেতু এখানে সিসিটিভি ছিল এবং আরও প্রযুক্তি ব্যবহার করে আমাদের টিম সেটাকে আমরা 2 জনকে গ্রেপ্তার করেছি এবং তাদের কাছ থেকে টাকা উদ্ধার হয়েছে, ভ্যানিটি ব্যাগ উদ্ধার হয়েছে এবং তারা যেই ড্রেসটা ব্যবহার করে ওই সময় ছিনতাইটা করেছিল বা গাড়িটা ঠেক দিয়েছিলেন সব কিছু আমরা উদ্ধার করেছি এবং তারা স্বীকার করেছে। রাজধানীতে টানা পার্টির সদস্যরা সবসময় ওত পেতে থাকে জানিয়ে ব্যাগ নিয়ে যাতায়াতের সময় সতর্ক থাকার পরামর্শ পুলিশের। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পোড়া তেল, ডালডা, সয়াবিন তেল আর রং, এই 4 উপকরণ একসঙ্গে জাল দিলেই তৈরি হয় নকল ঘি। নামি দামি সব ব্র্যান্ডের নামে মোড়কজাত করে তা বিক্রি হচ্ছে বাজারে। এমন ভেজাল পণ্য তৈরির কারখানায় শনিবার অভিযান চালিয়ে 5 মণ ভেজাল ঘি সহ 4 জনকে আটক করেছে লালবাগ গোয়েন্দা পুলিশ। বাঘাবাড়ি মিল্ক ভিটা, আড়ং, প্রাণ, রেডকাউ ঘিয়ের মোড়ক মেলে পুরান ঢাকার একটি কারখানায়। 12 বছর ধরে লালবাগের এই আবাসিক ভবনে তৈরি হচ্ছে ভেজাল ঘি। শনিবার দুপুরে সেখানে অভিযানে যায় লালবাগ গোয়েন্দা পুলিশের একটি দল। সে সময় সেখানে দেখা যায় বৃদ্ধ সামাদ মিয়া তার নিজের আবাসিক ভবনে গড়ে তুলেছেন ভেজাল ঘিয়ের কারখানা। উপাদান হিসেবে ব্যবহার করছেন পোড়া তেল, সয়াবিন তেল, ডালডা আর রং। বড় বড় পাতিলে এসব উপাদান জাল দিয়ে তৈরি হয় ঘি, আর তা নামি দামি ব্র্যান্ডের কৌটায় ভরে সরবরাহ হয় বিভিন্ন বাজারে। এই বছর 2 বছর ধরে করতেছি আবার কি কারণ পেট বাঁচে না, কি সংসার চলে না, লেগে জর্দা রং মিলাই এটা আমাদের মিলে হলে তারপর মিলাই। আমার দায়িত্ব হলে চালানো, যেরকম অর্ডার নিয়ে আসে আমাদের দেয় ভোটটা আমি মারি, মেশিন চালাই, কারণ আরং মিলমিটা তারপর প্রাণ। গোয়েন্দা পুলিশ বলছে আসল ঘিয়ের পাশাপাশি এ সকল ঘি বিক্রি হচ্ছে অবাধে। ভুয়া মোড়ক ব্যবহার করায় আসল নকল পার্থক্য করতে পারেন না ক্রেতারা। আমরা এখানে পেয়েছি বাঘাবাড়ির ঘি, আমরা এখানে পেয়েছি মিল্ক ভিটা, আড়ং, প্রাণ, এদের সবার ইনটেক প্যাকেট করা ঘি। এরা তারা কৌটার মধ্যে রাখা, এগুলো তারা বিভিন্ন ভাবে এখান থেকে প্যাকিং করে দেন এটা ডিস্ট্রিবিউটরের মাধ্যমে আপনার আসল ঘিয়ের সাথে মিলিয়ে পুরো বাংলাদেশে ছড়িয়ে দিচ্ছে। আমরা 4 জনকে আটক করেছি এবং এইখানে যে সমস্ত মালামাল আমরা জব্দ করেছি আমরা আইনগত প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাব। পুলিশ বলছে এসব ভেজাল ঘি ব্যবসায়ীদের কঠোর শাস্তি নিশ্চিত করা গেলে বন্ধ হবে এ ধরনের ভেজাল পণ্যের কারবার। নাহিদ কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে উপকূলীয় এলাকায় আজ ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সাথে দেশের দক্ষিণের জেলাগুলোতে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করা হয়েছে। উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও এর আশেপাশের উপকূলীয় এলাকায় সৃষ্ট লঘুচাপটি রবিবারের মধ্যে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হতে পারে। সোমবার ভারতের আসাম ও উড়িষ্যা অঞ্চলে এটি নিম্নচাপে রূপ নিতে পারে জানিয়েছে আবহাওয়া অফিস। নিম্নচাপের প্রভাবে দেশজুড়ে বাড়বে বৃষ্টিপাত। রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে। যে লঘুচাপটা আছে এটা গ্র্যাজুয়ালি আপনার ওয়েস্ট বেঙ্গল এবং উড়িষ্যার দিকে ধাবিত হচ্ছে। হয়তো আপনার
আরও 24 ঘন্টা পরে এটা হচ্ছে সুস্পষ্ট লঘুচাপ এবং ল্যান্ডের কাছাকাছি যায় এটা হচ্ছে নিম্নচাপ হতে পারে, কিন্তু এটা এর মেন প্রভাবটা পড়বে পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যার দিকে এবং গ্রাজুয়ালি ওই দিকেই আপনার এই নিম্নচাপটা উঠে যাবে। সারা দেশে বিশেষ করে কোস্টাল বেল্টে চট্টগ্রাম, খুলনা, বরিশাল এসব জায়গাতে হালকা থেকে মাঝারি, কোনো কোনো জায়গায় ভারী বর্ষণ হতে পারে। দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে সারা দেশে বৃষ্টিপাত অব্যাহত থাকবে, তবে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় মেঘমুক্ত দিনে তাপমাত্রা খুব বেশি কমবে না, জানিয়েছে আবহাওয়া অফিস। যে সময় বেগ মনসুন থাকবে অর্থাৎ মৌসুমী বায়ু কম সক্রিয় থাকবে সেই সময় বৃষ্টি কম হবে। নর্মালি সেই সময় তাপমাত্রা অনেক বেড়ে যাবে, যেহেতু বাতাসে অনেক জলীয় বাষ্প আছে এবং দেখা যাচ্ছে যে ওই সময় তাপমাত্রা 35-36, অনেক সময় 36-এর উপরে উঠে যায়, সেক্ষেত্রে অনেক গরম অনুভূত হবে। লঘুচাপের কারণে উত্তর বঙ্গোপসাগরে অবস্থিত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। বিপ্রজিৎ চন্দ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাত 9টায় বাংলাদেশে এবার খেলার খবর। তার আগে জানিয়ে দিচ্ছি শিরোনাম। এ মাসে এলিট বয়েজ একাডেমি শুরুর পরিকল্পনা বাফুফের। কার্যক্রমের অগ্রগতি দেখতে কমলাপুরে স্টেডিয়াম পরিদর্শন ক্রীড়া মন্ত্রণালয়। ফ্রেঞ্চ ওপেনের ফাইনাল কাল, ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ড স্ল্যামে চোখ সিসিপাসের। 19তম শিরোপা পেতে আত্মবিশ্বাসী জকোভিচ। জুনে এলিট বয়েজ একাডেমি শুরু করবে বাফুফে। 20 জুনের মধ্যে কমলাপুর স্টেডিয়ামের সংস্কার কাজ শেষ হলে পরদিনই উদ্বোধনের পরিকল্পনা জানিয়েছেন ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান আতাউর রহমান মানিক। আগামী 10 দিনের মধ্যে স্টেডিয়াম সংস্কারের সময়সীমা বেঁধে দিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। জুনেই বহুল প্রতীক্ষিত এলিট বয়েজ একাডেমির কার্যক্রম শুরুর কথা জানিয়েছিল বাফুফে। কথা মতো বেশ জোরে সোরেই চলছে কাজ, তবে এখনও শতভাগ সম্পূর্ণ হয়নি। শেষ মুহূর্তে সংস্কার কাজ পরিদর্শন করতে শনিবার কমলাপুর স্টেডিয়ামে হাজির যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের কর্মকর্তারা। উন্নয়ন প্রকল্পের কাজে সন্তুষ্টি প্রকাশ করে পরবর্তী 10 দিনের মধ্যে বাকি কাজ শেষ করার তাগিদ কর্তাদের। আমরা ভিজিট করে দেখলাম যে আমাদের যে কম্পোনেন্টগুলো ছিল সকল কম্পোনেন্টই মোটামুটি শতভাগ সম্পূর্ণ হয়েছে, রঙের কাজ কিছু বাকি আছে। আমরা নির্দেশনা দিয়ে গেলাম আগামী 10 ডেজের ভিতরে এই রঙের কাজ শেষ করে ওনাদেরকে বুঝিয়ে দিবে। আর বাকি থাকবে শুধু একটা ডিপ টিউবওয়েল বোরিংয়ের কাজ চলছে, এটা হয়তো এই মাসের 30-এর মধ্যে আমরা বলে গেলাম। বড় পরিকল্পনা নিয়ে এগিয়েও অতীতে বরাবরই ব্যর্থ হয়েছে বাফুফের একাডেমি পরিকল্পনা। তবে কমলাপুর এলিট বয়েজ একাডেমি নিয়ে সফল হওয়ার লক্ষ্য বাফুফের। কাজ সম্পূর্ণ হতেই উদ্বোধনের আশা তাদের। সেটা স্বাস্থ্যগত দিক বিবেচনা করে এবং আমাদের প্লেয়াররা যেন ভালোভাবে সেখানে থাকতে পারে সেই দিকটা চিন্তা করে কিন্তু আজকে ওনার এই পরিদর্শন। তা আমি মনে করি যে উনি যে অবজারভেশনগুলো আজকে দিয়ে গেলেন সেই অবজারভেশনগুলো 10 দিনের মধ্যে শেষ হয়ে যাবে এবং আমি আপনাদেরকে যেটা আগে থেকেই বলছিলাম যে আমরা জুনের মধ্যে ইনশাল্লাহ একাডেমি স্টার্ট করব। একাডেমি চালু হলে বয়সভিত্তিক পর্যায়ে ফুটবলারদের যোগান বাড়বে বিশ্বাস বাফুফের। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে কাল নোভাক জকোভিচের চ্যালেঞ্জ স্টেফানোস সিসিপাস। টানা 4 বারের চ্যাম্পিয়ন নাদালকে সিংহাসনচ্যুত করে আত্মবিশ্বাসী জকোভিচ জিততে চান বছরের দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যাম। আর প্রথমবারের মতো গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে ওঠা স্টেফানোস সিসিপাস চমকে দিতে চান শীর্ষ বাছাইকে। শিরোপার লড়াই শুরু কাল সন্ধ্যা 7টায়। নাদাল জকোভিচের রুদ্ধশ্বাস লড়াই আজন্ম গল্পের খোরাক জুগিয়েছে। ক্লাসিক ম্যাচে সিংহাসন হারিয়েছেন নাদাল, 6 বছর পর আরও একবার লাল দুর্গ ছাড়লেন হতাশ হয়ে। রোলাগারো রাজাকে চমকে ফাইনালে জকোভিচ। শীর্ষ বাছাইয়ের ফোরহ্যান্ড, ব্যাকহ্যান্ড আর ড্রপ শট ছিল ক্ষুরধার। শুরুতে ছন্দহীন থাকলেও লড়াকু মানসিকতায় জোকারের দারুণ প্রত্যাবর্তন। মহাকাব্যিক লড়াইয়ে অসহায় আত্মসমর্পণ নাদালের। 19 গ্র্যান্ড স্ল্যাম জয়ের সুযোগ জকোভিচের। জিতলেই ফেডেরার নাদালের সাথে কমবে শিরোপা ব্যবধান। নাদালকে হারানোর আত্মবিশ্বাস দিয়ে ফাইনাল জয়ের লক্ষ্য জকোভিচের। রাফার বিপক্ষে জয় আমার জীবনের সেরা 3টির মধ্যে একটি। এখন মনোযোগ ফাইনালে। সিসিপাস সামর্থ্য প্রমাণ করেই ফাইনালে উঠেছে। টেকনিক আর গতিতে ও ক্ষুরধার। গ্র্যান্ড স্ল্যাম জিততে সর্বস্ব দিতে হবে। শিরোপার লড়াইয়ে জকোভিচের চ্যালেঞ্জ স্টেফানোস সিসিপাস। প্রথমবারের মতো গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে ওঠা 5 নম্বর বাছাইয়ের চোখ শিরোপায়। 2010 সালে অ্যান্ডি মারের পর সবচেয়ে তরুণ খেলোয়াড় হিসেবে গ্র্যান্ড স্ল্যাম ফাইনালে উঠলেন এই গ্রিক তারকা।
শেষ চারে জেরেফকে হারিয়ে অদম্য মানসিকতার প্রমাণ দিয়েছেন। ম্যারাথন লড়াইয়ে নার্ভ ধরে রেখেছেন, যা ফাইনালে আত্মবিশ্বাসী করবে সিসিপাসকে। আসরের প্রতিটা ম্যাচই আমাকে নতুন করে শিখিয়েছে। নার্ভ ধরে রেখে লড়াইয়ে কামব্যাক করতে পেরেছি। ফাইনাল আরো রোমাঞ্চকর হবে। জোকোভিচের চ্যালেঞ্জ সহজ হবে না, তবে আমি প্রস্তুত। জোকোভিচের সঙ্গে 7 দেখায় 5 বারই হেরেছেন সিসিপাস। গেলবার ফ্রেঞ্চ ওপেনের সেমিতেই গ্রিক তারকার বিপক্ষে ম্যারাথন লড়াই জেতেন জোকো। খেলার রাশিয়া এবারও আস্থা রাখছে পরীক্ষিতদের উপর। আর এই ছিল খেলার খবরে। এবারে অন্যান্য প্রসঙ্গ। এই নিয়ে প্রতিবেদন থাকছে সংবাদের শেষ অংশে। চট্টগ্রামের খুলশী থেকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের আইটি বিশেষজ্ঞ সাখাওয়াত আলীকে গ্রেপ্তার করেছে কাউন্টার টেরোরিজম ইউনিট। খুলশী থানায় তার বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা হয়েছে। কাউন্টার টেরোরিজম ইউনিটের উপপুলিশ কমিশনার শওকত আলী জানান, শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। সাখাওয়াত আলী 2012 সালে এক আত্মীয়ের মাধ্যমে নিষিদ্ধ সংগঠন আনসার আল ইসলামের জঙ্গি কার্যক্রমে সম্পৃক্ত হন। 4 বছর আগে বাংলাদেশ থেকে সিরিয়ায় যান তিনি। সেখান থেকে গত মার্চে দেশে ফেরেন সাখাওয়াত। আনসার আল ইসলামের পক্ষে সে কাজ করছে, আইটি বিশেষজ্ঞ হিসেবে কাজ করছে। বিভিন্ন সময় বিভিন্ন জিনিস আপলোড করা বা ইয়ে করা, এগুলো কাজগুলো সে করে থাকে। টার্কির আদানা দিয়ে সে সিরিয়ার ইদলিব শহরে সে প্রবেশ করে। ওইখান থেকে ওইখানে সে একটা গ্রুপের সাথে সংযুক্ত হয়ে সে ওখানে সে প্রশিক্ষণপ্রাপ্ত হয়। ঠিকমতো ভ্যাট আদায় হলে কর্পোরেট কর আরও কমানো যেত বলছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। প্রস্তাবিত বাজেট নিয়ে শনিবার বেসরকারি গবেষণা সংস্থা সিপিডির অনলাইন আলোচনায় কথা বলেন তিনি। এ সময় ক্ষুদ্র ও কুটির শিল্পে অর্থ সহায়তার পাশাপাশি নীতি সহায়তার উপর জোর দেন ব্যবসায়ীরা। সেজন্য প্রণোদনার অর্থ দ্রুত ছাড় সহ খাতভিত্তিক কর কাঠামো তাগিদ তাদের। 2021-22 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে বৃহৎ শিল্পের উদ্যোক্তাদের জন্য কর্পোরেট কর হার কমানো হয়েছে, কিন্তু ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উদ্যোক্তাদের জন্য বার্ষিক আয়ের ওপর বছরে 0.25% কর আরোপের প্রস্তাব করা হয়েছে। সিপিডির উদ্যোগে অনলাইন আলোচনায় ব্যবসায়ীরা জানান, করোনা পরিস্থিতিতে বড় প্রতিষ্ঠানগুলো যত দ্রুত প্রণোদনার অর্থ পেয়েছে, ছোট প্রতিষ্ঠানগুলো সে গতিতে পায়নি। তবে শুধু অর্থ সহায়তা নয়, সব স্তরের ব্যবসার জন্য একই কর কাঠামো না করে খাতভিত্তিক কর হার নির্ধারণের পরামর্শ ব্যবসায়ীদের। আমরা একটা ট্যাক্স যদি আমরা বাড়াই বা কমাই, সেটা কি আমরা যারা স্মল ক্ষুদ্র তাদের জন্য কিন্তু একই জিনিস করি। আমার মনে হয় যে আমার এখন সময় এসেছে যে আমাদের সেক্টরাল, আমাদের আইটেম ওয়াইজ নীতি বানানো। ছোট প্রতিষ্ঠানগুলো যেন পিছিয়ে না পড়ে, সেজন্য ক্ষুদ্র ও মাঝারি খাতের জন্য আলাদা নীতিমালা ও কর কাঠামো তৈরির পরামর্শ বিশ্লেষকদের। মিডিয়ামটা এত ব্যাপক ডেফিনেশন, 2 কোটি থেকে 25, 30, 40, 50 কোটি থাকে। অথবা মিডিয়াম এন্টারপ্রাইজের ডেফিনেশনটা আমার মনে এখন সময় আসছে এটা করা উচিত। কটেজ স্মল এন্টারপ্রাইজ সিএসই। এদিকে আইন থাকার পরও ঠিকমতো ভ্যাট আদায় হয় না বলে জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রী। তাই রাজস্ব আয়ের উৎস হিসেবে কর্পোরেট কর তেমন কমানো সম্ভব হয় না বলছেন তিনি। কর্পোরেট ট্যাক্স আরো কমানো যেতে হয়, যেখানে নিহাদরা বললেন বিশাল হওয়ার জন্য যদি আমরা ভ্যাটটাকে, আমরা কালেকশনটাকে আমরা কাজে লাগাতে পারতাম, কিন্তু আনফরচুনেটলি আমরা এটাকে অ্যাপ্লাই করতে পারিনি। অদ্ভুত এক দেশ আমাদের। ভ্যাটকে বলা হয় ব্যবসায়ীরা নাকি ভ্যাট দেয়, ভ্যাট তো দিবে বায়াররা। ব্যবসায়ের সার্বিক পরিবেশ উন্নয়নে কেবল কর ছাড় নয়, বরং অবকাঠামো দুর্বলতা, দুর্নীতি ও আমলাতান্ত্রিক জটিলতা নিরসন সহ সরকারি প্রতিষ্ঠানের জবাবদিহি নিশ্চিত করার তাগিদ দেন বক্তারা। কপ্তিয়া মুমতাহানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। খুলনায় জলোচ্ছ্বাসে ক্ষয়ক্ষতির আগেই বেড়িবাঁধের ঝুঁকিপূর্ণ জায়গা চিহ্নিত হলেও তা সংস্কারে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি, এমন অভিযোগ স্থানীয়দের। যে কারণে ঝুঁকিপূর্ণ স্থানে বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে লোকালয়। এতে এখনও ভোগান্তি পোহাচ্ছেন ওই এলাকার বাসিন্দারা। আর এর জন্য পানি উন্নয়ন বোর্ডের অব্যবস্থাপনাকেই দুষছেন তারা। ঘূর্ণিঝড় ইয়াস বাংলাদেশে আঘাত হানতে পারে সেই পূর্বাভাস দেওয়া হয় 19 মে। সেই পরিপ্রেক্ষিতে ঘূর্ণিঝড় মোকাবিলায় 21 মে খুলনায় আয়োজন করা হয় বিশেষ সভা। সেই সভায় বেড়িবাঁধের 26টি জায়গা ঝুঁকিপূর্ণ চিহ্নিত করার পর তা পরিদর্শন করে স্থানীয় প্রশাসন। কিন্তু শেষ পর্যন্ত কার্যকর ব্যবস্থা না নেয় 26 মে ইয়াসের প্রভাবে জলোচ্ছ্বাসে কয়রা উপজেলার মহারাজপুর, উত্তর ও দক্ষিণ বেদকাশী, মহেশ্বরীপুর সহ 30টি গ্রাম প্লাবিত হয়। স্থানীয়দের অভিযোগ, যে কোনো দুর্যোগের আগে নানা ধরনের আশ্বাস মিললেও কোনো ব্যবস্থা নেওয়া হয় না।
পানি উন্নয়ন করে যে দায়িত্ব যারা আছে এরা গুরুত্ব দেয় না। কাজ না করাটা তাদের গাফিলতি, আর গাফিলতির কারণেই তো এটা আমরা এই ক্ষতির শিকার হচ্ছি। যদিও পানি উন্নয়ন বোর্ডের দাবি ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ মেরামতের উদ্যোগ নিয়েছিল তারা, তবে ঝড়ের প্রভাবে পানির চাপ বেশি হওয়ায় ক্ষয়ক্ষতির পরিমাণ বেড়েছে। এই পরিমাণ পানির লেভেল যে বাড়বে এবং হাইট যে বাড়বে এই বিষয়ে আসলে আমাদের ওই রকমের অবজারভেশন ছিল না, যে গত আমপানের চেয়ে এরপরে হাইটটা মিনিমাম 6 থেকে 7 ফুট হাইটে বেশি পানি প্রবাহিত হয়েছে। পানি ওভারটপ করার কারণেই বেড়িবাঁধগুলো বেশিরভাগ ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘূর্ণিঝড়ের সময় কয়রায় নদ নদীর বাঁধের 11টি জায়গায় ভেঙে লোকালয়ে পানি প্রবেশ করেছে। এর মধ্যে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে বেশিরভাগই মেরামত করা হয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। আশুলিয়ার 100 বছরের পুরনো নয়নজুলি খালের বেশিরভাগ অংশ দখল হয়ে গেছে। জমেছে ময়লা আবর্জনার স্তূপ। দখলদারের দৌরাত্মে খালটির অস্তিত্ব প্রায় নিশ্চিহ্ন। ফলে সামান্য বৃষ্টিতেও পানিবন্দী হয়ে পড়ে অন্তত 500 পরিবার। জলাবদ্ধতার এই চিত্র আশুলিয়ার বড় রাঙামাটি এলাকার। সামান্য বৃষ্টি হলেই এমন ভোগান্তি এখানকার বাসিন্দাদের নিত্যদিনের সঙ্গী। শুধু বড় রাঙামাটি এলাকা নয়, আশপাশের কান্ডালবাগ, ঘোষবাগ, নয়াপাড়া সহ বেশ কয়েকটি এলাকার চিত্র প্রায় একই। এলাকাবাসী জানায় আশুলিয়ার বাইপাইল থেকে গাজীর চট হয়ে তুরাগ নদে গিয়ে মিশেছে নয়নজুরি খাল। তবে বর্তমানে দখলদারদের দৌরাত্মে খালটির অস্তিত্ব প্রায় নিশ্চিহ্ন। এ কারণে পুরো আশুলিয়ায় পানি প্রবাহ বন্ধ হয়ে গেছে। ফলে সামান্য বৃষ্টিতেই পানিবন্দী হয়ে পড়েন বাসিন্দারা। বিভিন্ন কলকারখানার দখলের কারণে এই খাল সংকীর্ণ হয়ে গেছে। মনে করেন 20 ফিট ড্রেন, সেই ড্রেনটা কইরা ফেলাইছে 4 ফিট 5 ফিট। আমরা থাকতে পারতাছি না, আর পানি এত খারাপ যা কল্পনার বাইরে। একটু বৃষ্টি হইলেই আমরা বাসা থাকতে পারি না। যাতায়াতের অসুবিধা হয়, বাচ্চা কাচ্চা বের হইতে কষ্ট হয়, এদেরকে খেয়াল রাখতে হয় কেউ ডুবে যায় কিনা। এমন পরিস্থিতিতে পানির সাথে কারখানার বর্জ্য মিশে যাওয়ায় চর্ম ও পানিবাহিত রোগের আশঙ্কা করছেন চিকিৎসকরা। এই জলবদ্ধতার কারণে মানুষের মাঝে সংক্রমণ সৃষ্টি হতে পারে। তার মধ্যে চর্মরোগ, চুলকানি, এক্সিমা সহ দীর্ঘমেয়াদী চর্মরোগের যে প্রভাব সেটা জনগণের মধ্যে দেখা দিতে পারে। যদিও স্থানীয় প্রশাসন বলছে দ্রুত সময়ের মধ্যে সমস্যার সমাধানে খালটি উদ্ধার সহ জলাবদ্ধতা নিরসনে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছেন তারা। প্রশাসনের পক্ষ থেকে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে চেষ্টা করছি যাতে এই জলাবদ্ধতা নিরসনের জন্য কিছু করা যায়। পাশাপাশি যে জায়গাগুলো অবৈধ দখল থেকে উচ্ছেদ করা হলে অনেকটুকু এই জলাবদ্ধতা নিরসন করা যাবে। নয়নজুরি খালটি দখলমুক্ত করতে ও জলাবদ্ধতা নিরসনে বিভিন্ন সময় মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা। আমাদের এই নয়নজুলি খালটা যেন মুক্ত করে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। দেশে করোনাকালে বেড়েছে শিশু শ্রমিকের সংখ্যা, বলছে ইউনিসেফ। দারিদ্র্য স্কুল বন্ধ থাকা এর প্রধান কারণ বলছে জাতিসংঘের সংস্থাটি। এদিকে 2021 সালের মধ্যে ঝুঁকিপূর্ণ শিশুশ্রম শূন্যের কোঠায় নামানোর প্রতিশ্রুতি থাকলেও বর্তমান পরিস্থিতিতে সেই সময়সীমা 2025 পর্যন্ত বাড়িয়েছে শ্রম মন্ত্রণালয়। পড়াশোনা ছেড়ে এখন লোহা কাটা আর জোড়ার কাজ করে 14 বছরের মুসা। সকাল 9টা থেকে শুরু হয়ে অনেক সময় কাজ গড়ায় রাত 10টা পর্যন্ত। মাসিক বেতন 5500 টাকা। বাবার মৃত্যুর পর বরিশালের গ্রাম ছেড়ে শহরে মামার আশ্রয়ে ওঠে শিশুটি। মামা তাকে লোহার দোকানের এই কঠিন কাজে দিয়েছেন 5 মাস আগে। এখন আমি কাজ করে, আগে লেখাপড়া পড়তাম, পড়াই তো পড়া আনছিল ওই জায়গায় কাজের জন্য, কাজে ঢুকা দিচ্ছে। ওই জায়গায় মাদ্রাসাটা ভালো ছিল না সেই জন্য। করোনাকালে স্কুল বন্ধ, সাথে কমেছে দরিদ্র পরিবারগুলোর আয়। তাই আয় করতে অনেক শিশুকেই আবারও পাঠানো হয়েছে বিভিন্ন ঝুঁকিপূর্ণ কাজে। স্কুল লকডাউন দেখে এজন্য আমি এখানে কাজ শিখতে আসছি। স্কুল লকডাউনের জন্য বন্ধ দেখে আমি এখানে বন্ধের জন্য কাজ করতেছিলাম। শ্রম আইন অনুযায়ী 12 থেকে 14 বছরের শিশুরা শুধুমাত্র হালকা কাজ করতে পারবে, আর 14 থেকে 18 বছরের কিশোরদের নিয়োগ দেয়া গেলেও মোট 38টি ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত করা যাবে না। সরকারি হিসেবে 2013 সালে দেশে মোট শিশু শ্রমিকের সংখ্যা ছিল 17 লাখ, যার 2/3 নিয়োজিত ঝুঁকিপূর্ণ কাজে। বিগত দশকে দেশে শিশু শ্রমিকের সংখ্যা অনেক কমেছে দাবি সরকারের। তবে ইউনিসেফ বলছে এই অগ্রগতি সন্তোষজনক নয়। সংস্থাটির জরিপে দেখা গেছে করোনার কারণে দেশে বাড়ছে শিশু শ্রমিক। তারাই শিশু শ্রমের সাথে যুক্ত হচ্ছে যারা স্কুল থেকে বের হয়ে যাচ্ছে, ঝরে পড়ছে বা স্কুলে যাচ্ছে না।
সো এইটা কিন্তু একটা বড় ইম্প্যাক্ট করবে, বিশেষ করে এই স্কুল যে বন্ধ হয়ে আছে, শিশুরা স্কুলে যেতে পারছে না। সোশ্যাল প্রোটেকশন যে প্রোগ্রামগুলো আছে সেগুলোকে আরও বেশি শিশু বান্ধব করা। শ্রম মন্ত্রণালয় বলছে শিশুদের সুরক্ষা দিতে ঝুঁকিপূর্ণ খাতের তালিকা আরও বাড়ানো হবে। 2021 পর্যন্ত প্রোগ্রাম ছিল, সেটা আমরা 25 পর্যন্ত বাড়িয়েছি। 25-এর মধ্যে শিশু শ্রম নিরসন, ঝুঁকিপূর্ণ শিশু শ্রম নিরসন এগুলো করবো। একটি প্রজেক্ট চলছে, চলমান আছে। সেই প্রজেক্টটা কয়েকটি জেলায় হবে আমাদের, প্রায় 14টি জেলায়। শিশু শ্রম রোধে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতা বাড়ানো হবে। ইউনিয়ন পর্যন্ত আন্তঃমন্ত্রণালয় কমিটিগুলো সচল করার পরিকল্পনা রয়েছে সরকারের। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিশ্বব্যাপী উদ্বেগজনক হারে বেড়েছে শিশু শ্রম। জাতিসংঘের নতুন প্রতিবেদন বলছে বিশ্বে বর্তমানে শিশু শ্রমিকের সংখ্যা 16 কোটি। এর মধ্যে 4 বছরেই শিশু শ্রমে বাধ্য হয়েছে অন্তত 84 লাখ শিশু। এর জন্য করোনা মহামারীকে দায়ী করছে জাতিসংঘ সহ আন্তর্জাতিক দাতব্য সংস্থাগুলো। করোনা মহামারী পাল্টে দিয়েছে বিশ্বের চিরচেনা রূপ। দারিদ্র্য, বেকারত্বের পাশাপাশি বিশ্বজুড়ে বাড়ছে শিশুশ্রম। জাতিসংঘের প্রতিবেদন বলছে 2000 সালের পর সবচেয়ে বেশি শিশু ঝুঁকিপূর্ণ কাজ করতে বাধ্য হচ্ছে। ইউনিসেফ ও আইএলওর হিসেব মতে গত 4 বছরে শিশুশ্রমে বাধ্য হয়েছে দাতা দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে ইউনিসেফ এবং আইএলও। নুসরাত সেরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল আজকের বিরতিহীন রাত 9টায় বাংলাদেশে। এছাড়া ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও টুইটারে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।